যে এই যে জুলাই ডিক্লারেশন যেটা, সেটা তো আমাদের করবার কথা জুলাই আগস্ট মাসেই, সেটা আমাদের কেন জানুয়ারি মাস পর্যন্ত আসতে হলো? এটা তো হচ্ছে এই তাদের যে রাজনৈতিক দ্বিধা, সেই দ্বিধাটা যেখানে জনগণ অনেকখানি এগিয়ে গিয়েছিল, কিন্তু শাসক শ্রেণীর দ্বিধার কারণে কিন্তু জনগণ আসলে একটু উদ্ভ্রান্ত হয়ে পড়লো। এবং এই দ্বিধাটাই আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলিতে, সবগুলি প্রতিষ্ঠানে কাজ করছে। যেভাবে আন্দোলনটা হয়েছে সেটার মধ্যে যে বৈপ্লবিক স্পিরিটটা ছিল, আমাদের সরকার গঠনের ক্ষেত্রে সেটা হয় নাই। না হওয়ার ফলটাই আসলে আমরা ভোগ করছি। এই যে বাংলা একাডেমির সংকটের কথা আমরা বললাম, শিল্পকলায়ও এক ধরনের সংকট আছে। সেখানকার ডিজিকে নিয়েও প্রশ্ন উঠেছে যে তিনি অভ্যুত্থানের বিরুদ্ধে বক্তৃতা করেছেন বা ওই চেতনা ধারণ করেন। এই ব্যাপারগুলো মানে এই যে সিলেকশনের ব্যাপারে যে আমরা দেখি যে একটা গলদ আছে। আর অপরদিকে বাংলা একাডেমির প্রসঙ্গে আমরা বললাম, বাংলা একাডেমি মানে এই সংকট উত্তরণে এবং জুলাই বিপ্লবকে ওন করতে এখন কি পদক্ষেপ নিতে পারে, কিভাবে নতুন করে ঢেলে সাজাতে পারে? বলা হচ্ছে যে জাতির মননের প্রতীক, তো সেই যথাযথ মননের প্রতীক হতে মানে বাংলা একাডেমির চ্যালেঞ্জ কি এবং সে কিভাবে সেই চ্যালেঞ্জকে উত্তরণ ঘটাতে পারে? এক্ষেত্রে আমার যেটা মনে হয়, প্রথমত একটা জিনিস হচ্ছে যে আমরা এই সমস্ত সংস্থা সংগঠন যেগুলি রাষ্ট্রের যে অধীনে যে সংস্থাগুলি আছে, সেখানে যারা আন্দোলনের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ছিল তাদেরকে এই সংগঠনগুলি, এই রাষ্ট্রীয় সংস্থাগুলির সঙ্গে কোনো না কোনোভাবে কানেক্টেড করা, বিভিন্ন যদি আমরা বলি সেখানে একটা কমিটি গঠন করা, সেই কমিটিগুলা এই কাজগুলোর মধ্যে তাদের একটা ইনভলভমেন্ট তৈরি করা। অর্থাৎ বাংলা একাডেমি যে ধরনের কাজ করতে চায়, সেই কাজগুলির সঙ্গে যে সমস্ত কালচারাল অ্যাক্টিভিস্ট ফিল্ডে ছিল তাদের প্রতিনিধিত্ব রাখা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে একটা পরিকল্পনা দেওয়া, ধরা যাক যে আমরা আগামী 1 বছর বা 2 বছর 3 বছর মধ্যে আমরা কী করতে চাই, সেখানে আমাদের এই আন্দোলনের স্পিরিটটা কীভাবে রিফ্লেক্টেড হচ্ছে, এবং ফ্যাসিবাদী চিন্তা চেতনা এবং অ্যাক্টিভিটিসগুলোকে বন্ধ করবার জন্য আমরা কী কী উদ্যোগ নিচ্ছি, এটা একটা স্পষ্ট যদি এক ধরনের আমাদের একটা ম্যানিফেস্টেশনের মতো যদি থাকে, তাহলে আমরা আসলে ওই লক্ষ্যে কাজ করতে গেলে তখন সবাই সতর্ক থাকতে পারবে এবং সবাই সেই লক্ষ্যটাকে বুঝতে পারলে সেইভাবে কাজ করা সম্ভব। এখন যেটা হয়েছে কি, একটা লক্ষ্যহীন, যে যেমন পারছে সে তেমন করে তার মতো করে কাজ করে যাচ্ছে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। অর্থাৎ যেটা হচ্ছে অনেকটা নৈরাজ্য বলবো না, সবাই রাজার মতো একটা ব্যাপার। যে যেটা ভালো বুঝতে, তার সেই বুঝটাকে সে আরেকজনের উপর চাপানোর চেষ্টা করতেছে। এই যে মানে জুরি বোর্ডের যে ব্যাপারটা ঘটেছে, এখানেও এই ঘটনাটা ঘটছে। মানে ফলে হলো যেটা আমাদের যেটা করা দরকার, মানে অংশগ্রহণ এবং জবাবদিহিতার জায়গাগুলোকে আরেকটু স্পষ্ট করা, এবং কোনো জিনিসে যে প্রচ্ছন্ন রাখার যে কালচারটা আমাদের ছিল, লুকিয়ে রাখার যে কালচারগুলো ছিল, এগুলো থেকে বেরোয় আসা। এই জন্য আমি বলবো যে আমাদের এই প্রত্যেকটা কালচারাল সংগঠন যেগুলো আছে, সেটার মধ্যে আপনার অবশ্যই যে সমস্ত অ্যাক্টিভিস্ট কোনো না কোনোভাবে এই আন্দোলনের সঙ্গে ছিল পজিটিভলি, তাদেরকে জড়িত করা। শুধুমাত্র প্রাজ্ঞতা বিজ্ঞতার জায়গা থেকে আমাদের বিভিন্ন ব্যক্তিকে যদি আমরা যুক্ত করি, তাহলে কাজ ভালো হবে, কিন্তু যে স্পিরিটটা আমরা চাচ্ছি, যে নতুন সাংস্কৃতিক নির্মাণ করতে যাচ্ছি, সেটা আমরা পাবো না। যে কারণে এবারের যে মানে জুরি বোর্ডের ফলাফল যদি দেখি, বাংলা একাডেমি পুরস্কার যেটা হলো, এখানে যারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু যোগ্য, তাদের যোগ্যতা নিয়ে কিন্তু আমরা প্রশ্ন করছি না। কিন্তু যেটা হচ্ছে যে জিনিসটা মিসিং, সেটা হচ্ছে যে তাদের যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গিটার অভাব ছিল, অর্থাৎ তাদের যে কোনো লক্ষ্য বা উদ্দেশ্য বা মোটও ছিল না এই পুরস্কার প্রদানের মধ্য দিয়ে, সেটাও কিন্তু প্রতিফলিত হয়েছে। মানে এইখানে তাহলে যুক্ত করা দরকার হচ্ছে একদম ওই স্পিরিটকে ধারণ করে সেই ধরনের কিছু লোক, তাহলে এই ধরনের মিস্টেকগুলো হবে না, এটা আশা করা। আচ্ছা, আমরা দেখছি যে জুলাই বিপ্লবের 7 মাস অতিবাহিত হলেও জুলাই বিপ্লবের ঘোষণাপত্রটা ঘোষণা করা যায়নি, এবং যেহেতু রাজনৈতিক জায়গাটা ঠিক না হলে তো সংস্কৃতির জায়গাটাও একটা শূন্যতা তৈরি হবে। তো আসলে এই যে কালচারাল জায়গায় যে ফ্যাসিবাদীদের আধিপত্য বা তাদের বিস্তার, একই সঙ্গে তাদের সিন্ডিকেটের কথা আমরা বললাম,
তো আসলে এক্ষেত্রে রাজনৈতিক ব্যর্থতা কতটুকু, যে কেন আমরা সেই বৈপ্লবিক কালচারাল ফিল্ডটা পেলাম না, এখানে রাজনীতির ব্যর্থতা আছে কিনা রাজনৈতিক নেতৃবৃন্দ? নিঃসন্দেহে আছে। প্রথমতই আমি আবারও শুরুর কথাটা প্রথম যে কথাটা দিয়ে শুরু করেছিলাম সেই কথাটা চলে যাই, যে আমাদের এখানে ছাত্র আন্দোলন সফল হবার পর যারা আসলে মানে এই আন্দোলনের বলা যায় যে চূড়ান্ত রূপটা দিতে গিয়েছে, বিশেষত সরকার গঠনের ক্ষেত্রে, তারা আসলে কিন্তু অনেক এজেন্সির প্রতিনিধি, এবং সেই সমস্ত এজেন্সিগুলা কিন্তু প্রো পিপল না। মানে আমি বলতে চাচ্ছি যে জনগণের ভেতর থেকে উঠে আসা যে ব্যাপারটা, যেমন আমরা যদি বলি যে আমাদের প্রধানত যে আমরা যাদেরকে প্রধান উপদেষ্টা বানিয়েছি, তিনি তো একজন উদ্যোক্তা, এনজিও কর্মী, বা হচ্ছে তার যোগ্যতার জায়গা থেকে আমাদের কোনো প্রশ্ন নেই, মানে যোগ্যতা নিয়ে এখানে কথা হচ্ছে না। কিন্তু ঘটনা হচ্ছে সেটা হলো তিনি একটা এজেন্সি বা একটা এলিট সোসাইটিকে আপহোল্ড করেন। ঠিক একইভাবে এখানে আমরা যাদের ইনভলভমেন্টগুলো দেখেছি এই মিডিয়ার ক্ষেত্রে, প্রথম আলোর কথা যেমন নিয়ে এসছি, বা আরও যে সমস্ত এনজিও আছে, আমি বলছি যে এই প্রতিষ্ঠানগুলো হচ্ছে একটা রুলার শ্রেণী, যে রুলার শ্রেণী কোনো না কোনোভাবে আগের রেজিমেও বিরাজ করতো, আগের রেজিমেও ফাংশন করতো। ফলে হচ্ছে কি, এই রুলার শ্রেণী একটা ডিলেমার মধ্যে আমাদেরকে ফেলে দিছে, এবং এক ধরনের যেটা বলা যায় যে দ্বিধার মধ্যে থাকার ফলে এরকম একটা বিপ্লব বা অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরেও আমরা সরকার গঠন করেছি খুবই ট্র্যাডিশনাল পন্থায়, এবং সেই ট্র্যাডিশনাল গভর্নমেন্ট যে কাজগুলো করতে গিয়েছে সেখানে প্রতি পদে আমরা সেই দ্বিধার পরিচয়টা পেয়েছি। যে এই যে জুলাই ডিক্লারেশন যেটা, সেটা তো আমাদের করবার কথা জুলাই আগস্ট মাসেই, সেটা আমাদের কেন জানুয়ারি মাস পর্যন্ত আসতে হলো? এটা তো হচ্ছে এই তাদের যে রাজনৈতিক দ্বিধা, সেই দ্বিধাটা যেখানে জনগণ অনেকখানি এগিয়ে গিয়েছিল, কিন্তু শাসক শ্রেণীর দ্বিধার কারণে কিন্তু জনগণ আসলে একটু উদ্ভ্রান্ত হয়ে পড়লো, এবং এই দ্বিধাটাই আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলিতে, সবগুলি প্রতিষ্ঠানে কাজ করছে। সেটা বাংলা একাডেমি বলি, নাট্য জাতীয় শিল্পকলা একাডেমি বলি, সমস্ত জায়গায় আমরা দেখব এইটার জন্য আমরা আসলে স্পষ্ট কোনো পদক্ষেপ বা দিক নির্দেশনা আমরা দিতে পারছি না, এবং সেই অনুযায়ী কাজও করা যাচ্ছে না। তো সেই জন্য আমি বলছি যে অবশ্যই রাজনীতি মুখ্য ব্যাপার, কিন্তু রাজনীতিটা আমাদের মানে যেভাবে আন্দোলনটা হয়েছে সেটার মধ্যে যে বৈপ্লবিক স্পিরিটটা ছিল আমাদের সরকার গঠনের ক্ষেত্রে, সেটা হয় নাই। না হওয়ার ফলটাই আসলে আমরা ভোগ করছি। এখন এখান থেকে সংশোধন করবার জন্য এক ধরনের যেটা দরকার, যারা আন্দোলনের পক্ষে রাজনীতি করেছে তাদের একটা সমঝোতায় ঐক্যের জায়গায় আসা দরকার, এবং একটা ডিক্লারেশন, এক ধরনের জাতির উদ্দেশ্যে একটা ম্যানিফেস্টেশন, এটা দাঁড় করানো দরকার। তাহলে এটার সঙ্গে আমাদের কালচারাল উইং এবং আরও যে সমস্ত সামাজিক তৎপরতা আছে সেগুলো মার্চ করতে পারবে। চমৎকার। বিভিন্ন অ্যাক্টিভিস্ট যারা, তারা বলেন বা তারা প্রচার করেন যে আসলে বিপ্লবী সরকার ঘোষণা করা যায়নি, কারণ এখনও আধিপত্যবাদী যারা আমাদের প্রতিবেশী দেশ বা মার্কিন সাম্রাজ্যবাদের কথা যদি আমরা বলি, তারা বলতে চান যে এই প্রভাব বলয়ে এখন আমাদের ইয়াটা আছে, সরকার বা প্রতিষ্ঠানগুলো আছে। তো এই বাস্তবতায় আপনার কি মনে হয় যে এই বাস্তবতাকে যে বিভিন্ন এজেন্সি, বিভিন্ন রাষ্ট্র প্রভাব বিস্তার করছে সরকারে, এবং তাদের দূরবর্তী লোকেরা তাদের সেই এজেন্ডাগুলো বাস্তবায়ন করছে, তো সেটার মানে সেক্ষেত্রে এই চ্যালেঞ্জ, এটা যদি সত্য হয়ে থাকে, সেই চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে পারে এখনকার সরকার কিংবা ছাত্র জনতা? না, এটা তো হচ্ছে ওই একই সমস্যা। সেটা হচ্ছে যে এজেন্সি, এটা আমরা কিন্তু এই প্রবলেমটা উপস্থাপন করছি এজেন্সির দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ আন্দোলনটা তো এজেন্সির দৃষ্টিকোণ থেকে হয় নাই। মানে এখানে ভারতের প্রভাব বলয় কেমন, চীনের প্রভাব বলয় কেমন, এটা বিবেচনা করে তো আন্দোলন হয় নাই। জনগণের যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, সেখানে বিদেশি শক্তি যতটাই জড়িত থাকুক বা না থাকুক, সেই স্পিরিটটা, সেই আন্দোলনের যে বিক্ষোভটা যেটা দানা বেঁধেছিল এবং বিস্ফোরণ আকারে আমাদের সামনে হাজির হয়েছে, এটা জনগণের ভেতর থেকে এসছে। ফলে আমরা যখন রাষ্ট্র পরিচালনার কথা ভাবছি, তখন আমরা বারবার সেই এজেন্সির যে কাজ, সে কিন্তু তাকাচ্ছে এই আন্তর্জাতিক শক্তিগুলোর দিকে, বাইরের যে প্রভাব বলয় সেগুলোর দিকে। সে কেন তাকাচ্ছে না জনগণের দিকে? জনগণের মধ্যে থেকে যদি সেই স্পিরিটটা থাকে,
তাহলে তো তার তো সমস্ত পলিসি নির্ধারণ করতে হবে জনগণের স্পিরিটের উপরে। জনগণের স্পিরিট দিয়ে যদি এরকম একটা রেজিমকে আমরা পাল্টে ফেলতে পারি, তাহলে কেন আমরা সরকার চালাতে পারবো না? আমার দায়বদ্ধ, আমাকে সবসময় প্রো পিপল থাকতে হবে, আমার দায়বদ্ধ থাকতে হবে জনগণের, আমার কানেক্টিভিটি থাকবে জনগণের সঙ্গে। তার সঙ্গে থেকে আমার অনুকূল যে সমস্ত বলয় আছে, আমি তার সঙ্গে তখন মানে আমার লেনদেন করব, তার সঙ্গে আমার বোঝাপড়াটা করব। তার সঙ্গে যে প্রভাব বলয় মার্চ করে না, তাকে আমার বাদ দিতে হবে, সেখান থেকে আমার সরে যেতে হবে। এখন আমি যদি পার্সোনালি আমি ক্ষমতায় এসেছি, আমি চিন্তা করি যে আমার এখানে গেলে লাভ বা আমার সুবিধা হবে, এবং সেটা আমি ভারতের বলয়ে যাব না পশ্চিমা বলয়ে যাব, এইভাবে যদি আমি চিন্তা করি, তাহলে তো আমি আসলে জনগণের জায়গা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি এবং আমি সেখানে নিজেই নিজের ফাঁদ তৈরি করছি। ফলে এটা দিয়ে আসলে সমাধানটা হবে না।